সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো, করোনা থেকে মুক্ত আছো। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অন্যদেরকেও মানতে শিখাবে। আমাদের অধ্যক্ষ মহোদয় অসুস্থ হয়ে আছেন, তোমরা ইতিমধ্যে জেনেছ। আমরা ওনার জন্য দোয়া করব, উনি যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসেন। আমার এই ক্লাসটা 21 তারিখ রবিবার 11:30 প্রচারিত হবে। আশা করি তোমরা সবাই ক্লাসটা শুনবে এবং দেখবে ও সুচিন্তিত মতামত প্রদান করবে। আমি এখন সরাসরি আমার ক্লাসে চলে যেতে চাই। আমরা আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 7 চলন এবং অঙ্গচালনা সম্পর্কে জানব। চলন এবং অঙ্গচালনা কিভাবে সম্পন্ন হয়? মূলত 3টি কাজের মাধ্যমে এটি সম্পন্ন। একটা হচ্ছে কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র এবং স্নায়ুতন্ত্রের সম্মিলিত কাজের মাধ্যমে চলন এবং অঙ্গচালনা সম্পন্ন হয়। এই 3টি তন্ত্রের তাদের সমন্বিত প্রয়াসে মানব দেহকে চালন সম্পন্ন করে। কেন সম্পন্ন হয়? সেটা হচ্ছে তাদের খাদ্য অন্বেষণের জন্য, চলনের জন্য, আত্মরক্ষার জন্য এবং প্রজননের জন্য এই কাজগুলা সম্পন্ন করে। আমরা আশা করব তার উদ্দেশ্যটা, চলনের উদ্দেশ্য মানব দেহের আমরা জেনে গেছি। এখন আমরা জানব কঙ্কালতন্ত্রের সংজ্ঞা। মূলত দেহের ভার বহনকারী কাঠামোটি হচ্ছে কঙ্কালতন্ত্র, কিন্তু সংজ্ঞাটা অন্যভাবে বলতে হয়। সংজ্ঞা হলো ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি, কঠিনাস্থি এবং তরুণাস্থি নামক যুজক কলা সমন্বয়ে সৃষ্ট দেহের কাঠামো, ভার বহনকারী অঙ্গ এবং নরম অঙ্গ প্রত্যঙ্গ সমূহ রক্ষাকারী যে কাঠামোটা, সেই কাঠামোকে বলা হয় কঙ্কাল। মানব দেহের কঙ্কাল মূলত 2 ভাগে বিভক্ত। আমি 2 ভাগে পড়ে আসছি। এর মধ্যে আমরা বলি যে মানব দেহ অনেকগুলি কাজ সম্পাদন করে, বিভিন্ন অঙ্গের বিভিন্ন কাজ সম্পন্ন হয়। তার মধ্যে কঙ্কালতন্ত্রের কিছু কাজ আছে এবং এই কাজগুলোকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যান্ত্রিক কাজ আর অপরটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। আমরা এখন একে একে দেখি যান্ত্রিক কাজে কি আছে। যান্ত্রিক কাজের মধ্যে আমরা দেখতে পাবো দৈহিক কাঠামো গঠন, সুরক্ষা প্রদান, সংযোগী তল গঠন, চলন এবং ভার বহন। আমরা এই কাজগুলি যান্ত্রিকভাবে দেখতে পাই। আর যেগুলো আমরা দেখতে পাই না, শারীরবৃত্তীয় কাজ, সেইগুলি হচ্ছে 1 রক্তকণিকা উৎপাদন, স্রবণ, 3 নম্বর হচ্ছে রোগ প্রতিরোধ, 4 নম্বর খনিজ লবণ সঞ্চয়, 5 নম্বর চাপ ও আয়নিক সমতা রক্ষা, 6 নম্বর হরমোনাল নিয়ন্ত্রণ এবং 7 নম্বর হচ্ছে রাসায়নিক শক্তি সঞ্চয় করা। এই হচ্ছে মোটামুটি আমাদের কঙ্কালতন্ত্রের কাজ। তাইলে আমরা কয় রকমের কঙ্কালতন্ত্রের কাজ পেয়েছি? 2 রকমের। কি কি? প্রথমটা হচ্ছে যান্ত্রিক কাজ, দ্বিতীয়গুলো হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। এইবার আমরা যাই কঙ্কালতন্ত্রের উপাদান সমূহ, অর্থাৎ কঙ্কালতন্ত্র কি কি জিনিস নিয়ে গঠিত। কঙ্কালতন্ত্র মূলত অস্থি, তরুণাস্থি, লেমিনা, টেন্ডন এবং অস্থিসন্ধি নিয়ে গঠিত। কঠিনাস্থি কি? কঠিনাস্থি হলো ক্যালসিয়াম কার্বনেট নির্মিত যে অস্থি, সেটা কঠিনাস্থি। তরুণাস্থি হলো কঠিনাস্থি নয়, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট দ্বারা নির্মিত নয়, যা স্থিতিস্থাপক, তাকে বলা হচ্ছে তরুণাস্থি। এরপরে হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট 2টা অস্থির সংযোগস্থলে অর্থাৎ সন্ধিস্থলে থেকে অস্থিগুলোকে সংযুক্ত রাখে। টেন্ডন পেশি এবং অস্থির সম্মুখে থেকে অস্থিগুলোকে সংযুক্ত রাখে। এরপর হচ্ছে অস্থিসন্ধি। 2টি অস্থি যেখানে সংযুক্ত থাকে সেটাকে বলা হয় অস্থিসন্ধি। এই হচ্ছে কঙ্কালতন্ত্রের অস্থিসমূহ বা উপাদানসমূহ। তাইলে আমরা অস্থিসমূহ এবং উপাদানসমূহের মধ্যে কি কি দেখতে পেলাম? একটা হচ্ছে কঠিনাস্থি, দ্বিতীয়টা হচ্ছে তরুণাস্থি, তৃতীয় হচ্ছে টেন্ডন, চতুর্থ হচ্ছে লিগামেন্ট এবং পঞ্চম হচ্ছে অস্থিসন্ধি। এই গেল আমাদের
উপাদান সমূহ। এবার আমরা চলে আসি মানব দেহের কঙ্কাল তন্ত্র কয় ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে দুই ভাগ, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গিক কঙ্কাল। আজকে আমরা পড়তে যাব অক্ষীয় কঙ্কালের বিভিন্ন অংশসমূহের বর্ণনা। অক্ষীয় কঙ্কালের সংজ্ঞাটা আমরা আগে দিয়ে দিই। অক্ষীয় কঙ্কাল হচ্ছে দেহের অক্ষ বরাবর যে শক্ত কাঠামো দেহকে ধারণ করে আছে তাকে বলা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কালের মধ্যে করোটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর এই তিনটি অস্থি নিয়ে অক্ষীয় কঙ্কাল গঠিত। আমরা প্রথমে যে বর্ণনাটা যাব সেটা হচ্ছে করোটির করোটিকা। করোটিকা যে অস্থিগুলি করোটির বক্স অর্থাৎ ব্রেইন বক্স তৈরি করেছে, যে অস্থিগুলি ব্রেইন বক্স তৈরি করে মস্তিষ্ককে ধারণ করে আছে তাকে আমরা করোটিকা বলবো। এই করোটিকার অস্থির মধ্যে 6 রকমের 8টি অস্থির দ্বারা করোটিকা গঠিত। প্রথম অস্থির নাম হচ্ছে ফ্রন্টাল, সামনের দিকে থাকে। এরপরে হচ্ছে ফ্রন্টালের পরে হচ্ছে দুই পাশে দুটো চ্যাপ্টা অস্থি থাকে, সেটাকে বলা হয় প্যারাইটাল। প্যারাইটালের পরে হচ্ছে টেম্পোরাল। টেম্পোরাল কানের ঠিক উপরের দিকে আছে, সেটাকে বলা হয় টেম্পোরাল, দুই পাশে দুইটা। অক্সিপিটাল, পিছনের দিকে কড়াইয়ের মতন একটা অস্থি, সেটাকে বলা হয় অক্সিপিটাল। স্ফেনয়েড চোখের গোড়ার মধ্যে আছে একটি অস্থি এবং এথময়েড চোখের ভিতরের দিকে একটা অস্থি। এই মোট 6 রকমের 8টি অস্থি নিয়ে গঠিত। করোটিকার নিচে অবস্থিত মুখমণ্ডল। মুখমণ্ডলে যে অস্থিগুলা পাওয়া যায়, ঊর্ধ্ব চোয়ালের অস্থি হচ্ছে মেক্সিলা, নিম্ন চোয়ালের অস্থি মেন্ডিবল, তারপরে জাইগোমেটিক, আয়তাকার নাজাল কাত, লেক্রিমাল ঝুঁটি, ভুমার এবং প্যালেটাইন নামক অস্থির দ্বারা মুখমণ্ডল গঠিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো এবার আমরা করোটিকা এবং মুখমণ্ডলের চিত্রটা দেখে নিই। আমরা এখন যে চিত্রটা দেখছি সেটা হচ্ছে মানব দেহের সামগ্রিক কঙ্কালতন্ত্রের চিত্র। এখানে আমরা অক্ষীয় কঙ্কালের মধ্যে দেখতে পাচ্ছি করোটি, বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ড। উপাঙ্গিক কঙ্কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাতের অস্থিসমূহ, পায়ের অস্থিসমূহ, বক্ষাস্থিচক্রের অস্থিসমূহ এবং শ্রোণীচক্রের অস্থিসমূহ। আমাদের যে আলোচ্য বিষয়টা ছিল সেটা হচ্ছে করোটি। করোটির মধ্যে আমরা 2 রকমের অস্থি পাচ্ছি এবং আমরা এবার করোটির চিত্রে চলে যাচ্ছি। এখানে যে অস্থিটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্টাল। এই অস্থিটা ফ্রন্টাল, এইটা প্যারাইটাল, আর পিছনের অস্থিটা হচ্ছে অক্সিপিটাল। এই যেটা হচ্ছে অক্সিপিটাল, আর এটা হচ্ছে স্পেনয়েড, এটা হচ্ছে স্পেনয়েড অস্থি, আর এইখানে যেটা আছে এথময়েড এবং এথময়েড অস্থিসমূহ। এই হচ্ছে করোটিকার অস্থিসমূহ। করোটির নিচের যে অস্থিগুলি, সেই অস্থিগুলি সম্মিলিতভাবে মুখমণ্ডলের অস্থি। মুখমণ্ডলের প্রথম অস্থি যেটা, সেটা হচ্ছে একটি জোড়া অস্থি নিয়ে গঠিত মেক্সিলা। এটা হচ্ছে মেক্সিলা। নিচের চোয়াল মেন্ডিবল, ইউ আকৃতির অংশ নিয়ে গঠিত। এই অস্থিগুলা যে অস্থি নিয়ে গঠিত, যে মুখমণ্ডলে যে অস্থিগুলো আমরা দেখি সেটার মধ্যে আরেকটা আছে জাইগোমেটিক অস্থি, আর নাকের মধ্যে আয়তাকার নাজাল কাত, এখানে আছে লেক্রিমাল অস্থি আছে, ভুমার, এটা প্যালেটাইন নামক আরেকটা অস্থি আছে। এই হচ্ছে মুখমণ্ডলের অস্থিসমূহ। আমরা আবার এখন তত্ত্বীয় আলোচনায় চলে যাই মেরুদণ্ড, যেখানে আমাদের মেরুদণ্ডের অবস্থান অক্ষীয় কঙ্কালের একটা অংশ। মানব দেহের দ্বিতীয় অক্ষীয় কঙ্কালের অস্থি হচ্ছে মেরুদণ্ড। মেরুদণ্ড অ্যাটলাস থেকে কক্সিয়াল অস্থি সম্পন্ন যে লম্বা দণ্ডটা দেখা যায় দেহকে ধারণ করে রাখছে এবং বিভিন্ন দিকে মুভ করতে সাহায্য করে, তাকে বলা হয় মেরুদণ্ড। মেরুদণ্ডে মোট 33টি অস্থি বিদ্যমান এবং এই 33টি অস্থিকে আবার 5টা অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রথম অঞ্চল হচ্ছে গ্রীবাদেশীয় অঞ্চল, যেখানে 60টি কোষরুকা থাকে। তারপরের অঞ্চল হচ্ছে বক্ষদেশীয় অঞ্চল, সেখানে 12টি কোষরুকা থাকে এবং
শ্রোণীদেশীয়, পুচ্ছদেশীয় এবং কটিদেশীয়, এই 5টা অঞ্চলে বিভক্ত। তাইলে আমরা অঞ্চলগুলো কি পাইলাম? গ্রীবাদেশীয়, বক্ষদেশীয়, উদরীয়, পুচ্ছদেশীয় এবং শ্রোণীদেশীয়, এই 5টা অঞ্চল পেয়েছি। 5টা অঞ্চলের মধ্যে গ্রীবা অঞ্চলে 7টা, বক্ষদেশীয় অঞ্চলে 12টা, উদরীয় অঞ্চল বা শ্রোণীদেশীয় অঞ্চলে হচ্ছে 5টা, এরপরে 5টা এবং কক্সিয়াল অঞ্চলে 4টা। কক্সিজিয়াল অঞ্চলে 4টা এবং শ্রোণীদেশীয় অঞ্চলে যে 5টা আছে সেটা একত্রে মিলিত হয়ে একটা হয়ে গেছে এবং এখন মোট সংখ্যা হয়ে গেছে 26টি। মেরুদণ্ডীয় মোট কশেরুকার সংখ্যা হচ্ছে 26টি। কশেরুকা কি? মেরুদণ্ড গঠনকারী ছোট্ট ছোট্ট যে অস্থি সেগুলাকে বলা হচ্ছে কশেরুকা। কশেরুকা একটার পর আরেকটা সজ্জিত হয়ে মেরুদণ্ড গঠন করে। মেরুদণ্ডের যে কশেরুকাগুলো আছে সেই কশেরুকাগুলোর বিভিন্ন ধরনের কশেরুকার বিভিন্ন রকমের গড়ন বিদ্যমান, তবে মৌলিক গড়ন একই। ফলে আমরা বক্ষদেশীয় কশেরুকার প্রথম যে কশেরুকা, বক্ষদেশীয় কশেরুকার যে কশেরুকা আছে এর মধ্যে থেকে একটি কশেরুকা নিয়ে আদর্শ কশেরুকা হিসেবে আমরা কশেরুকার গঠনে আলোকপাত করব। কারণ কশেরুকার মৌলিক গঠন এক এবং একটা কশেরুকা সম্পর্কে জানলে আমরা অন্যান্য কশেরুকা সম্পর্ক জানতে পারব। তাইলে এখন আমরা চলে যাই কশেরুকার গঠনে। কশেরুকার গঠন প্রথমে হচ্ছে সেন্ট্রাম। সেন্ট্রাম দেহ, এটার উপর অন্যান্য কশেরুকার সেন্ট্রাম সংযুক্ত হয়ে মেরুদণ্ড গঠন করে। সেন্ট্রামের উপরের যে অংশটুকু, যে ছিদ্রটা দেখা যায় সেটাকে বলা হয় নিউরাল নালী। এর মধ্যে দিয়ে সুষমাকাণ্ড এবং সুষমা স্নায়ু এর মধ্যে দিয়ে প্রবেশ করে দেহে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। সুষমাকাণ্ড যে নালীর মধ্য দিয়ে যায় সেই নালীকে পরিবেষ্টন করে যে জিনিস, যে অংশগুলো বের হয়ে আছে সেটাকে বলা হয় পেডিকল। আর্চ, সেটাকে বলা হচ্ছে আর্চ। যে আর্চ, পেডিকল, ট্রান্সভার প্রসেস এবং লেমিনা নিয়ে গঠিত। আর্চের নিউরাল নালীকে পরিবেষ্টন করে দুই পাশে যে দুই অংশ বের হয়ে গেছে সেই অংশটার নাম হচ্ছে পেডিকল। পেডিকল এবং লেমিনার সংযোগস্থল থেকে আরেকটা অস্থি প্রশস্ত দিকে বের হয়ে গেছে, লম্বা অস্থি, সেটাকে বলা হয় ট্রান্সভার প্রসেস। এবং ট্রান্সভার প্রসেস এরপর থেকে লেমিনা, পেডিকলের উপর থেকে যে অস্থিটা বের হয়ে গেছে সেটাকে বলা হয় লেমিনা। তাইলে দেখা যাচ্ছে যে আর্চের মধ্যে পেডিকল, ট্রান্সভার প্রসেস এবং লেমিনা নামক অস্থি বিদ্যমান। সব শেষে আছে আর্টিকুলার প্রসেস এবং স্পাইনাল প্রসেস। আর্টিকুলার প্রসেস হচ্ছে লেমিনা এবং পেডিকলের সংযোগস্থল থেকে একটা ছোট এবং একটা বড় প্রলম্বিত অংশ, যে অংশকে বলা হয় আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেসের প্রলম্বিত অংশটা পূর্ববর্তী কশেরুকার ছোট প্রসেস আর্টিকুলার প্রসেসের সাথে সংযুক্ত এবং ছোট আর্টিকুলার প্রসেসটা পূর্ববর্তী বড় আর্টিকুলার প্রসেসের সাথে সংযুক্ত। তারপরের অংশটা হচ্ছে স্পাইনাল প্রসেস। দুই পাশে দুইটা লেমিনা সংযুক্ত হয়ে উপরের দিকে যে প্রবর্ধিত অংশটা উঠে গেছে সেটাকে বলা হয় স্পাইনাস প্রসেস, কাটার মতো। এবং 1 থেকে 7ম খণ্ডাংশ পর্যন্ত, অর্থাৎ কশেরুকা পর্যন্ত তার মুক্ত দিকে 2 থেকে 7ম কশেরুকার উপরের দিকটা দ্বিখণ্ডিত। এই হচ্ছে আমাদের একটি আদর্শ কশেরুকার গঠন। চলো এবার আমরা আদর্শ কশেরুকার গঠনের চিত্রটা একটু দেখে আসি। আমরা মেরুদণ্ডের চিত্র দেখতে পাচ্ছি। মেরুদণ্ডের এখানে 5টি অংশ আছে। 5টি অংশের মধ্যে প্রথমে বলছিলাম গ্রীবাদেশীয় বা সার্ভাইকেল কশেরুকা 7টি, বক্ষদেশীয় বা থোরাসিক কশেরুকা 12টি, লাম্বার বা কটিদেশীয় কশেরুকা 5টি, স্যাক্রাল বা শ্রোণীদেশীয় কশেরুকা 5টি, কক্সিজিয়াল বা পুচ্ছদেশীয় 4টি। তন্মধ্যে স্যাক্রাল বা শ্রোণীদেশীয় কশেরুকা 5টি একত্রে মিলিত হয়ে একটা তৈরি হয়েছে এবং কক্সিজিয়াল কশেরুকা বা পুচ্ছীয় কশেরুকা 4টি একত্রে মিলিত হয়ে একটা হয়ে গেছে। ফলে 33টা কশেরুকার স্থলে এখন 26টি কশেরুকা আমরা দেখতে পাই। আমি এখন চলে যাচ্ছি পরবর্তী চিত্র, একটি আদর্শ কশেরুকার চিত্রে।
আদর্শ কোষরুকা মধ্যবক্ষীয় অঞ্চলের একটা কোষরুকা। এই মধ্যবক্ষীয় কোষরুকার যে চিত্রটা আমরা এখন দেখতে পাচ্ছি সেই অংশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখন আমরা এই যে অংশটা দেহ যেটাকে বলা হয় সেটাকে বলা হয় নিউরাল আর্চ, নিউরাল আর্চ বা সেন্ট্রাম। এই অংশটাকে বলা হয় নিউরাল নালী, নিউরাল নালী। আর এই পাশে দুইটা যে অংশ, এই দুইটা অংশগুলোকে বলা হচ্ছে আর্চ। আর্চের মধ্যে তিনটা অংশ ছিল। কি কি অংশ ছিল? তিনটা অংশ আমরা বলেছিলাম। একটা হচ্ছে সেন্ট্রাম, 2 নম্বরটা ছিল আর্চ, 3 নম্বরটা ছিল আর্টিকুলার প্রসেস এবং 4 নম্বরটা ছিল স্পাইনাস প্রসেস। তাইলে আমরা কি দেখলাম এখানে? এটা হচ্ছে আর্চ বা সেন্ট্রাম, এইটা হচ্ছে না আর্চ না, এটা হচ্ছে সেন্ট্রাম, আর এটা হচ্ছে আর্চ। আর্চের তিনটা অংশ, এটা হচ্ছে পেডিকল অংশ, এটা পেডিকল অংশ, এটা হচ্ছে ট্রান্সভার প্রসেস, আর এটা হচ্ছে লেমিনা। ট্রান্সভার প্রসেস একটা প্রবর্ধিত অংশ, লেমিনা এবং পেডিকল থেকে বের হয়ে গেছে। আর এইটা হচ্ছে আর্টিকুলার প্রসেস। এখানে দুইটা অংশ, একটা সুপিরিয়র আর্টিকুলার, একটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার। সুপিরিয়র আর্টিকুলার পূর্ববর্তী কোষেরুকার ইনফিরিয়র আর্টিকুলারের সাথে সংযুক্ত থাকে এবং ইনফিরিয়র আর্টিকুলার পূর্ববর্তী কোষেরুকার সুপিরিয়র আর্টিকুলার সাথে সংযুক্ত থাকে। লেমিনা দুটি দুপাশ থেকে মিলিত হয়ে আর্টিকুলার স্পাইনাস প্রসেস তৈরি করেছে। স্পাইনাস প্রসেস 2 থেকে 7 নম্বর খণ্ডাংশ পর্যন্ত অর্থাৎ কোষেরুকা পর্যন্ত পিছনের দিকে প্রবর্তিত হয়ে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আদর্শ কোষেরুকার মোটামুটি গড়ন। আশা করি তোমরা এই চিত্রটা ভালোভাবে দেখবে, দেখে এটা শিখবে। এখানে একটা উল্টো চিত্র দেয়া আছে, অপর পৃষ্ঠার চিত্র, এখান থেকে চিত্রের সংজ্ঞাগুলো নিয়ে নেবে। এবার আমরা অক্ষীয় কঙ্কালের শেষ অংশ বক্ষপিঞ্জর সম্পর্কে জানব। বক্ষপিঞ্জর বা খাঁচা যেটাকে আমরা বলি, সেটা মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। হৃৎপিণ্ড, ফুসফুস, লিভার ইত্যাদি নরম অঙ্গকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে অর্থাৎ প্রোটেকশন দিয়ে থাকে। তাইলে বক্ষপিঞ্জরের অবস্থান বা গঠন কি নিয়ে অবস্থিত? বক্ষপিঞ্জর মূলত স্টার্নাম, 12 জোড়া রিব এবং 12টি কোষেরুকা নিয়ে গঠিত। এবার আমরা একে একে এগুলার বর্ণনা শুনব। তো প্রথমে জেনে নেই স্টার্নাম কি নিয়ে গঠিত। স্টার্নাম উপরের দিকে ত্রিকোণাকার যে অস্থিটা থাকে সেটাকে বলা হয় মেনোব্রিয়াম। মেনোব্রিয়াম থেকে যে লম্বা প্রসারিত অংশটা নিচের দিকে চলে আসছে সেটাকে বলা হয় দেহ, এবং সর্বগ্রভাগে আছে জিফিস্টার্নাম বা জিফয়েড প্রসেস। এই তিনটা অংশ নিয়ে স্টার্নাম অংশ গঠিত। পিছনের দিকে আছে 12টি কোষেরুকা, মেরুদণ্ডের বক্ষদেশীয় অঞ্চলের 12টি কোষেরুকা, এবং সামনের দিকে জিফোস্টার্নাম। এই দুইটা অস্থিকে সংযোগ করে রাখছে যে অস্থিগুলা, সেই অস্থিগুলাকে বলা হয় পরশুকা বা রিব। এখানে দুই পাশে 12টি করে মোট 12 জোড়া পরশুকা আছে। পরশুকা লম্বা, চেপ্টা, প্রসারিত এবং খাদযুক্ত, এগুলাকে বলা হয় পরশুকা। পরশুকার মাথা এবং অগ্রভাগ নিয়ে গঠিত। এবার আমরা পরশুকাগুলার বর্ণনা দিই। পরশুকা হচ্ছে 12 জোড়া পরশুকার মধ্যে প্রথম থেকে 7ম জোড়া পরশুকা পর্যন্ত পরশুকাকে বলা হয় আসল পরশুকা, কারণ এরা পিছনের দিকে ভার্টিব্রাল কলামের সাথে এবং সামনের দিকে স্টার্নামের সাথে সংযুক্ত থাকে। এই জন্য এদেরকে বলা হয় আসল পরশুকা। আর বাকি 5টা হচ্ছে নকল পরশুকা, কারণ এরা সামনের দিকে একত্রে একটা একটা হয়ে সংযুক্ত থাকে না, এই জন্য সেটাকে বলা হচ্ছে নকল পরশুকা। 8ম থেকে 8ম, 9ম, 10ম এই 3টা পরশুকা একত্রে মিলিত হয়ে কোস্টাল ফেসেট গঠন করছে। এই কোস্টাল ফেসেট তার নিচের দিকে থাকে। আর 11তম এবং 12তম যে কোষেরুকা, এই কোষেরুকাগুলো মাংসপেশিতে উন্মুক্ত হয়ে গেছে।
যার জন্য এদের কোনো সামনে দিয়ে কোনো সংযুক্তি নেই। এবার আমরা দেখি যে আসল পরশুকাগুলো কি অবস্থা। আসল পরশুকাগুলো সামনের দিক থেকে পিছনের দিকে যত অগ্রসর হওয়া যায়, অর্থাৎ 1, 2, 3 করে ছোট থেকে বড় আকৃতি ধারণ করে, আর নকল পরশুকাগুলো বড় থেকে ছোট আকৃতি ধারণ করে, অর্থাৎ আসল পরশুকার বিপরীত আকৃতি এরা ধারণ করে। এদের উপরে একটা ক্রিস্টাল খাঁজ দেখা যায়, নিচে একটা দেখা যায়, এদেরকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। উপরের এবং অন্তদিকে যে খাঁজগুলা থাকে সেই খাঁজগুলার যে দূরত্ব, এই দূরত্বকে বলা হয় একটা খাঁজ থেকে আরেকটা খাঁজের দূরত্বকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। আমরা আশা করব সেই ইন্টারকোস্টাল স্পেসগুলা জানবো এবং এদের বর্ণনা আমরা শুনবো। এখানে আমরা যদি একটু দেখি তাইলে কি দেখব যে সপ্তম জোড়া, 1 থেকে সপ্তম জোড়া আসল পরশুকা, অষ্টম, নবম এবং দশম কোস্টাল আঁশ তৈরি করে আছে, এবং 11-1200 পরশুকা মাংসপেশিতে উন্মুক্ত এবং এদের মধ্যে ইন্টারকোস্টাল স্পেস দেখা যায়। এই হচ্ছে মোটামুটি আমার পরশুকার বা বক্ষ পিঞ্জরের গড়ন। তাইলে সামনের দিকে স্টার্নামের সাথে এবং পিছনের দিকে বক্ষ অঞ্চলের কশরুকার সাথে রিবগুলা সংযুক্ত হয়ে বক্ষ পিঞ্জর গঠন করছে। এবার আসো আমরা চিত্রে এই ছবিগুলা দেখে নিই। বক্ষ পিঞ্জরের সামনের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি। এই যে লাল রকমের একটা অংশ দেখা যায় সেটাকে বলা হচ্ছে স্টার্নাম। স্টার্নামের এই 3 কোণ আকৃতির যে অংশটা সেটাকে বলা হচ্ছে মেনুব্রিয়াম, আর এই অংশটার লম্বা অংশটার নাম হচ্ছে দেহ। আর জিফয়েড প্রসেস হচ্ছে একবারে নিচে সামনের দিকে যে অংশটা সেটা। এখানে আমরা দুই পাশে সামনের অংশটা কেন দেখাচ্ছে, যে দুই পাশে 12 জোড়া যে পরশুকা আছে সেই পরশুকাটা দেখানোর জন্য। এখন আমরা একটা পরশুকার গড়ন দেখতে চাই। এই হচ্ছে একটি পরশুকার গড়ন। পরশুকাটা দেখতে আগে বলেছি লম্বা, চেপটা, সরু, একটা অগ্রভাগ, একটা হচ্ছে মস্তক। এই যে মস্তক, এই মস্তক কশরুকার সাথে সংযুক্ত। এই গ্রীবার দ্বারা ট্রক্লিয়ার এবং মস্তককে সংযুক্ত করে আছে। আর এই ট্রক্লিয়াটা টিউবারকুলটা কি সংযুক্ত করে আছে, এই টিউবারকুলটা মেরুদণ্ডের ট্রান্সভার প্রসেসের সাথে সংযুক্ত হয়ে আছে। আর এইদিকে আছে একেবারে সর্বশেষে যে অংশটা সেটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড। এই অ্যান্টেরিয়র এন্ড সংযুক্ত থাকে স্টার্নামের সাথে, আর এই অংশটা সংযুক্ত থাকে, মাথার অংশটা সংযুক্ত থাকে মেরুদণ্ডের স্টার্নামের সাথে, মেরুদণ্ডের কশেরুকার সঙ্গে। আর এই উপরের দিকে একটা কোস্টাল কাজ আর নিচের দিকে একটা কোস্টাল কাজ আছে। এই দুই কোস্টাল কাজের মধ্যবর্তী অংশকে বলা হয় ইন্টারকোস্টাল স্পেস। এই ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে শিরা, ধমনী এবং পেশিগুলা সংযোজিত থাকে। এইভাবে মানুষের বক্ষ অস্থিচক্র, বক্ষ পিঞ্জর গঠিত হয়। এবং আমরা আশা করব তোমরা ভালোভাবে এই পাঠটা অনুধাবন করে আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের মন্তব্য দিবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।